এই জায়গায় এই ভেক্টরটা হচ্ছে ভেক্টর। এই অধ্যায়টা কোথায় কোথায় পাওয়া যাবে এটা নিয়ে আমি প্রথমে কথা বলি। সবাই খাতা কলম রেডি কর। আমাদের আজকে লেকচার 1 ভেক্টরের, আমাদের আজকে লেকচার 1 হবে। তো এই ভেক্টর অধ্যায়টা এটা আমাদের ফিজিক্সেও আছে, আবার ম্যাথেও আছে, ফিজিক্সেও আছে, ম্যাথেও আছে। তো ফিজিক্সে এটা হচ্ছে একদম ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার। ফিজিক্সে ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার, আর ম্যাথেও এটা হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার। ম্যাথেও ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার। তবে যদিও এটা ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার, এই ফিজিক্সে যতটুকু আলোচনা আছে এই ফিজিক্সের আলোচনাগুলো আমি কমপ্লিট করি, ফিজিক্সের সিলেবাসটাকে যদি আমি কমপ্লিট করি, তাহলে ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার এটা একদম 100% কমপ্লিট হবে, একদম 100% কমপ্লিট হবে, কিছুই বাকি থাকবে না। শুধুমাত্র তা না, এই জায়গায় আমাদের ম্যাথের আরো 2টা চ্যাপ্টার আছে। সেটা হচ্ছে মেকানিক্স পার্ট, অর্থাৎ বলবিদ্যা অংশ, মেকানিক্স পার্ট। তো মেকানিক্স পার্ট এটা আসলে ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 and 9, চ্যাপ্টার 8 and 9 এই 2টা চ্যাপ্টার। বিশেষ করে আমরা যখন ভেক্টরটা কমপ্লিট করব তখন আমাদের এই যে 8.1 আর 9.1 এই 2টা চ্যাপ্টারও কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি বলা যাবে যে এই 2টা চ্যাপ্টারও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আমি যদি ভেক্টরটা ভালো করে পারি, ফিজিক্সের ভেক্টর অংশটা ভালো করে কমপ্লিট করি, তাহলে ম্যাথের একটা অধ্যায় 100% কমপ্লিট হবে, এবং ম্যাথের সেকেন্ড পেপারের আরো 2টা অধ্যায় 8 and 9 এর 2টা পরিচ্ছেদ মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গায় যদি আমি খেয়াল করি, শুধুমাত্র যে এই জায়গায় আমি উপকৃত হব ব্যাপারটা তা না। আমি যদি ভেক্টরটা ভালো করে পড়ি, এই ফিজিক্সের ভেক্টরটা আমরা পরবর্তীতে ফিজিক্সের সকল অধ্যায়ে কাজে লাগবে। যে এখন প্রত্যেকটা চ্যাপ্টারে, অল চ্যাপ্টারে এই ভেক্টরের যে নলেজ, এই প্রত্যেকটা চ্যাপ্টারে ভেক্টরের নলেজগুলোর অ্যাপ্লিকেশন আছে। তাহলে এই প্রত্যেকটা চ্যাপ্টারে ভেক্টরের কনসেপ্টগুলোর অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, ভেক্টরের অ্যাপ্লিকেশন আছে। তার মানে আমার যদি ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমরা ফিজিক্সের অন্যান্য অধ্যায়গুলো ভালো করে বুঝতে পারবো না। হ্যাঁ, আবার বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলার ম্যাথ ভেক্টরের নলেজ ছাড়া, যে অধ্যায়গুলোর ম্যাথ করা একদম ইম্পসিবল। যেমন আমি যদি বলি স্থির তড়িৎ, এটা সেকেন্ড পেপারে একটা অধ্যায়। হ্যাঁ, স্থির তড়িৎ। আবার তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ক্রিয়া। হ্যাঁ, তোমরা দেখা গেছে যে যারা 22 বা 21 ব্যাচের আছো তারা তো চ্যাপ্টারগুলোর সাথে পরিচিত। সহ আরো মিনিমাম 5 থেকে 6টা অধ্যায় আছে, যে অধ্যায়গুলোর যদি আমি অঙ্ক করতে চাই তাহলে আমাদের এই ভেক্টরের কনসেপ্ট লাগবেই, মাস্ট লাগবে। প্রত্যেকটা অঙ্কে, অধিকাংশ অঙ্কে এই ভেক্টরের কনসেপ্টগুলোর অ্যাপ্লিকেশন পাবি। তো এই কারণে আমাকে ভেক্টর পার্টটা, ভেক্টর অধ্যায়টা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি মোটামুটি বলতে পারি, এই যে ফিজিক্স ফার্স্ট পেপারে যে ভেক্টর আছে, এটাতে তোরা এইচএসসিতেই মোর দেন 30+ মার্কস কমন পাবি, 30+ মার্কস ফিজিক্স ম্যাথ মিলে। মানে একটা অধ্যায় থেকে 30+ নম্বর। হ্যাঁ, একটা অধ্যায় থেকেই 30+ নম্বর তোরা হুবহু কমন পাবি। তো এই কারণে একদম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভেক্টর অধ্যায়টা পড়তে হবে। সবাই খাতা কলম বের করছি তো? খাতা কলম রেডি তো সবার? তাহলে আমি এটা মিশাই দিই, এগুলো আমি এখন একটু মিশাই দিচ্ছি। আচ্ছা, বলতো দেখি, মায়ের ভালোবাসা, বোনের আদর, এগুলা কি পরিমাপ করা যায়? পরিমাপ করতে পারবি যে মায়ের ভালোবাসা কত কেজি আছে, বা মায়ের ভালোবাসা কত মন, বা এই জায়গায় আমরা বলি মন বড় না মন ছোট, এই মনের পরিমাণ কত কেজি, এগুলা কি পরিমাপ করা যায় বলতো?
আর কিছু কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো পরিমাপ করা যায় না। এই জায়গায় আমরা যদি খেয়াল করি, এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায়, পৃথিবীতে আমরা যা কিছু পরিমাপ করা যায় সেগুলাকে বলি রাশি। যা পরিমাপ করা যায় তা হচ্ছে আমাদের রাশি। আর যা কখনো পরিমাপ করা যায় না সেটা কখনো রাশি না। যেমন আমরা যদি বলি মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা, তারপর আমরা যদি বলি বোনের আদর, বোনের আদর, এগুলা কি পরিমাপযোগ্য নয়। তাহলে যেহেতু এগুলা পরিমাপযোগ্য নয়, যেহেতু এগুলা পরিমাপযোগ্য নয়, তার মানে আমরা এইগুলাকে কখনোই রাশি বলতে পারবো না। তার মানে এগুলা রাশি নয়। কিন্তু আমরা যদি বলি ভর, দৈর্ঘ্য, হ্যাঁ, যেমন আমার ভর 60 কেজি, 70 কেজি, কার ভর কত একটু কমেন্ট করতে দেখি। তারপর আমরা যদি বলি সময় পরিমাপ করতে পারি, তাহলে এই যে ভর, দৈর্ঘ্য, সময়, বেগ, 50 নিউটন বল, হ্যাঁ, আমরা যদি বলি স্মরণ, তাহলে এগুলো আমরা পরিমাপ করতে পারি। তার মানে এগুলো হচ্ছে রাশি। এখন এই জায়গায় একটা রাশির সাধারণত দুইটা জিনিস থাকে। একটা রাশির দুইটা স্পেসিফিক পয়েন্ট থাকে। সেটা হচ্ছে আমরা বলতে পারি একটা থাকতে পারে হচ্ছে মান, আরেকটা থাকতে পারে হচ্ছে দিক। এই যে মান আর দিক, এই দুইটা জিনিস থাকে। তো আমরা এই যে মান আর দিক, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি রাশি হচ্ছে দুই প্রকার। তাহলে আমাদের রাশিটা হবে দুই প্রকার। একটা হবে স্কেলার রাশি, খুব ভালো করে বুঝিও। তাহলে আমাদের একটা হবে স্কেলার রাশি, আরেকটা হবে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে সেটাই যেটা প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন। জাস্ট মান দিয়ে আমি প্রকাশ করতে পারবো, দিকের কোনো ব্যাপার স্যাপার নাই। তাহলে এটা সম্পূর্ণরূপে প্রকাশের জন্য, সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধু মান প্রয়োজন। আর শুধু লেখা, শুধু মান প্রয়োজন। এখন সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধুমাত্র মান প্রয়োজন, এখানে অন্য কিছু আর লাগবে না। যেমন আমি যদি বলি আমার ভর কত কেজি, 50 কেজি, আর কিছু বলা লাগতেছে না 50 কেজি এই দিকে, 50 কেজি দক্ষিণ দিকে, এরকম কিছু কিন্তু বলা লাগতেছে না। তারপর আমার উচ্চতা কত, আমার উচ্চতা ধরো যে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এটা কতটুকু বলা লাগতেছে না যে দক্ষিণ দিকে, উত্তর দিকে, স্পেসিফিক দিক দরকার নাই। তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটা কি রাশি হবে? স্কেলার রাশি হবে। তাহলে যেগুলা প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, যেমন এখানে আমি কতক্ষণ ধরে পড়াচ্ছি, তাহলে আমি কতক্ষণ ধরে পড়াচ্ছি, এখানে 12 মিনিট ধরে পড়াচ্ছি। তাহলে এই যে 12 মিনিটটাকে, এখানে কিন্তু কোনো দিক নির্দেশের প্রয়োজন হচ্ছে না। তাহলে এগুলা হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে আমরা যদি বলি এই যে দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটাকে আমরা বলতে পারি এগুলা হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে এই দৈর্ঘ্য, ভর, সময়টা হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো এবার ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি হচ্ছে সেই রাশিগুলা যেগুলাকে প্রকাশ করতে গেলে আমার একদিকে যেমন মানও লাগবে, আরেক দিকে আমাদের দিকও লাগবে। তার মানে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান প্লাস দিক উভয়েরই প্রয়োজন হয়। তাহলে মান প্লাস দিক দুটিরই প্রয়োজন হয়। তাহলে যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান প্লাস দিক দুটারই প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। মান দিক দুটার প্রয়োজন হবে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন আমি তোমাকে সিম্পলি একটা এক্সাম্পল দিতে চাই, যে ধরো এটা তোমার বাসা, এটা তোমার বাসা, ইওর বাসা, এটা তোমার বাসা, আর এটা হচ্ছে তোমার প্রিয়তম মানে কাছের মানুষের বাসা। তাহলে এটা তোমার কাছের মানুষের বাসা, কাছের মানুষ। তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হবে, সাপোজ আমি ধরে নিলাম 50 মিটার। তাহলে আমি যদি বলি যে হচ্ছে
তাহলে এখান থেকে এই জায়গায় সরণ হলো 50 মিটার। তাহলে আমি যদি বলি তোমার থেকে তোমার কাছের মানুষের বাসা, তোমার থেকে কাছের মানুষের বাসা আমরা যদি চিন্তা করি, ধরো এভাবে চিন্তা করলাম, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। দেখো, তাই তুমি বললা যে আমার থেকে আমার কাছের মানুষের বাসা 50 মিটার দূরে, আমার থেকে আমার কাছের মানুষের বাসা 50 মিটার দূরে। তাহলে দেখো আমি কিন্তু 50 মিটার উপরের দিকে যদি যাই তাহলে কাছের মানুষের বাসা পাবো না। 50 মিটার আমরা যদি পূর্ব দিকে যাই তাহলে কি পশ্চিম দিকে যাই, কাছের মানুষের বাসা পাবো না। 50 মিটার দক্ষিণ দিকে গেলেও কাছের মানুষের বাসা পাবো না। তাহলে আমি কাছের মানুষের বাসা পাবো যদি এক্স্যাক্টলি 50 মিটার পূর্ব দিকে যাই। তাহলে এই যে কাছের মানুষের বাসা এক্স্যাক্টলি কোথায় এটা বোঝার জন্য আমার দুইটা জিনিস লাগতেছে, একটা হলো মান লাগতেছে, আরেকটা হচ্ছে দিক লাগতেছে। এই এগিয়াটা অফ করো তো। মান লাগতেছে এবং 50 মিটার পূর্ব দিকও আমাদের লাগতেছে। তাহলে মান এবং দিক দুইটা জিনিসই লাগতেছে। তাহলে এই জায়গায় এই সরণটা আমাদের কি রাশি হবে? সরণ হবে আমাদের ভেক্টর রাশি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছিস কিনা এই জায়গায়? তাহলে আমরা এখন ভেক্টর নিয়েই ধীরে ধীরে কথা বলবো। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু এখন হচ্ছে ভেক্টর রাশি। ফার্স্ট অফ অল, এই যে একটা ভেক্টর রাশি, তার মানে তার কি কি জিনিস থাকবে? একটা ভেক্টর রাশির দুইটা জিনিস থাকবে, একটা হলো মান থাকবে এবং আরেকটা হচ্ছে আমাদের দিক থাকবে। তাহলে মান থাকবে, আরেকটা হবে দিক থাকবে। তাহলে এই কখন একটা ভেক্টর রাশির পরিবর্তন হবে? তাহলে এই জায়গায় এই ভেক্টর রাশির কখন পরিবর্তন হবে? তাহলে তখনই পরিবর্তন হবে যদি মানের পরিবর্তন হয়, অথবা যদি দিকের পরিবর্তন হয়, অথবা মান আর দিক উভয়ের পরিবর্তন হয়। তাহলে ভেক্টর রাশির পরিবর্তন হবে কখন? যদি মানের পরিবর্তন হয়, তারপর আমরা কি বলতে পারবো? যে দিকের পরিবর্তন হয় আর মান ও দিক উভয়ের পরিবর্তন হয়, মানে যে কোনো একটার পরিবর্তন হলেই আমাদের ভেক্টর রাশির পরিবর্তন হবে। এখন আমরা এই ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করতে পারি? ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ। দেখো, তাহলে ভেক্টর রাশির প্রকাশ করা যায় হচ্ছে দুই ভাবে। ভেক্টর রাশির প্রকাশ করা যায় হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে অক্ষর দ্বারা, আরেকটা হচ্ছে আমাদের রশ্মি দ্বারা। দেখো, আমি ফর এক্সাম্পল অর্থাৎ অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি, আবার রশ্মি দ্বারা প্রকাশ করতে পারি। দেখো, এই জায়গায় আমি তোমাকে একটা কথা বলি। ধরো এই রেখাটা, এটার দৈর্ঘ্য 5, এই রেখাটা এটার দৈর্ঘ্য 5। তাহলে এটার দৈর্ঘ্য 5, এটার দৈর্ঘ্য 5। খেয়াল করো, এটা এই দিকে আরেকটা এই দিকে। তাহলে এটার মান কত? মান হলো 5 একক। এটার মান কত? এটারও মান হলো 5 একক। তাহলে এই দুইটা কি, দেখো এই দুইটা কি সেম ভেক্টর হবে? একটু আমাকে বলো তো দেখি। ভেক্টর রাশির মান মানে কি? ভেক্টর রাশির মান মানে হচ্ছে তার দৈর্ঘ্য। ভেক্টর রাশির মানটা মানে হচ্ছে তার দৈর্ঘ্য। আর দিক কোনটা? দিকটা হচ্ছে আমাদের তীর চিহ্ন। দিকটা হচ্ছে আমাদের তীর চিহ্ন। তাহলে মান হচ্ছে তার দৈর্ঘ্য। আর ভেক্টর রাশির দিক কি? দিক আমরা কিভাবে বুঝাই? দিক বুঝাই হচ্ছে তীর চিহ্ন দ্বারা। তাহলে আমি দিক বুঝাই হচ্ছে তীর চিহ্ন দ্বারা, আমরা দিক বুঝাই। এখন তুমি খেয়াল করো, তাহলে এভাবে আমরা রশ্মি দিয়ে ভেক্টরকে প্রকাশ করি। এভাবে আমরা রশ্মি দিয়ে ভেক্টরকে প্রকাশ করি। আরেকটা আমি বলে দিলাম, ধরো এই ভেক্টরের মান হচ্ছে এ, এই ভেক্টরের নাম হলো এ, এই ভেক্টরের নাম হলো বি।
তাহলে এই যে এ ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, শুধু যদি এ বুঝি লিখি বা শুধু যদি বি লিখি তাহলে বুঝবো এটার মান, জাস্ট মান বুঝবো। কিন্তু এটা ভেক্টর আমি তখনই বুঝবো যখন আমি এর উপরে যখন আমি একটা ভেক্টর তীর চিহ্ন দেব বা বি এর উপরে যখন আমি একটা তীর চিহ্ন দেব তখন আমি বুঝবো এগুলো হচ্ছে ভেক্টর রাশি। মানে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয়, অক্ষর লিখে তার উপরে তীর চিহ্ন দিলে, অক্ষর লেখার পর তার উপরে যদি আমি তীর চিহ্ন দেই তাহলে সেটা হবে ভেক্টর। তাহলে অক্ষর দ্বারা প্রকাশের একটা উপায় হচ্ছে যে আমি একটা অক্ষর লিখলাম, লিখে আমি তার উপর তীর চিহ্ন দিলাম, এটা একটা ভেক্টর রাশি হতে পারে, এটা একটা ভেক্টর রাশি হতে পারে। তারপর আমি কি করতে পারি, জাস্ট এ লিখলাম, এ লিখে তার উপরে যদি আমি একটা জাস্ট বার চিহ্ন দেই, মানে একটা দাগ দেই, তাহলেও সেটা এ ভেক্টর। অথবা আমি এ লিখলাম, নিচে যদি একটা বার চিহ্ন দেই তাহলেও সেটা একটা ভেক্টর, মানে এ ভেক্টর বুঝায়। আর অথবা আমি কি করি, ছাপায় লেখার সময় ছাপার হরফ বলতে হচ্ছে তোমার বইয়ের যে কালিতে লেখা হচ্ছে, তাহলে বইয়ের হরফে দেখবা যে কতগুলো অক্ষর নরমালি লেখা, কতগুলো অক্ষর বোল্ড করে লেখা। বোল্ড বোঝো তো, এখন তো ফেসবুক চালানোতে সবাই বোল্ড ব্যাপারটা আশা করি বোঝো, যে কতগুলো বোল্ড হরফে লেখা। অথবা আমি যদি বোল্ড হরফে লিখি, বোল্ড হরফে মানে নরমাল লেখাগুলোর চাইতে বেশি কালি দিয়ে যদি লেখা থাকে, এটা হাতে লেখার সময় দেখানো সম্ভব না, ছাপার হরফে সম্ভব আর কি। তাহলে আমি যদি বোল্ড করে লিখি তাহলেও সেটা ভেক্টর, বোল্ড করে লিখলেও সেটা ভেক্টর প্রকাশ করে। তার মানে এই যে এর উপরে তীর চিহ্ন, উপরে বার চিহ্ন, নিচে বার চিহ্ন, অথবা বোল্ড করে লিখলে সেটা দ্বারা আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। তবে সবচেয়ে বেশি প্রচলিত কোনটা, এটা সবচাইতে বেশি প্রচলিত। এখন আমাকে বলো তো দেখি, এই ভেক্টরের কি কি জিনিস থাকবে? একটা ভেক্টরের কয়টা জিনিস থাকে? একটা ভেক্টরের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মান এবং অন্যটা হচ্ছে দিক। তাহলে এই ভেক্টরের মান আমরা কিভাবে প্রকাশ করব, যে এই ভেক্টরটার মান কত? এটা বোঝার উপায় হচ্ছে এই জায়গায় এ ভেক্টর দিয়ে আমি এই যে মডুলাস চিহ্ন দিলাম। তোমরা জানো মডুলাস মানে হচ্ছে মান, মডুলাস দেওয়া মানে হচ্ছে মান, তার মানে এ ভেক্টরের মান। অথবা এই জায়গায় যে কোনো ভেক্টর প্রকাশকে আমি যদি মডুলাস দেই, অথবা দেখো বোল্ড করে লিখলে হয় ভেক্টর, আর নরমালি লিখলে হয় মান। তাহলে আমি যদি নরমাল যখন এ লিখবো তখন আমি বুঝবো মান, তার মানে নরমালি লিখলে আমরা সেটাকে কি বুঝি বলো, মান বুঝি। তাহলে নরমালি লিখলে হলো মান, আর বোল্ড আকারে লিখলে হলো ভেক্টর। সবাই এই পর্যন্ত কথা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আর রশ্মি দিয়ে আমরা কিভাবে প্রকাশ করি, রশ্মি দিয়ে আমি দৈর্ঘ্যটা দ্বারা বুঝাই হলো মান, আর তীর চিহ্ন দ্বারা বুঝি হলো দিক, তাহলে এই জায়গায় আমরা ভেক্টরকে দুই ভাগে প্রকাশ করতেছি, একটা হচ্ছে মান দ্বারা, আরেকটা হচ্ছে রশ্মি দ্বারা। সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা, নোট করা কমপ্লিট কিনা আমাকে একটু জানা। এবার আমরা ভেক্টর সংক্রান্ত কতগুলো সংজ্ঞার সাথে পরিচিত হব। টপিক লিখে নাও, ভেক্টর সম্পর্কিত সংজ্ঞা, ভেক্টর সম্পর্কিত সংজ্ঞা। তাহলে ভেক্টর সম্পর্কিত সংজ্ঞা, তাহলে আমাদের ভেক্টর মানে কি দিয়ে জিনিস প্রকাশ করতে হবে? এখানে দুটা জিনিস, একটা হলো মান আর একটা হলো দিক। তাহলে মান দিক, তাহলে দেখো যখন দুটা ভেক্টরের যদি দেখো খুব ভালো করে বুঝিও, মান দিক, তাহলে মান এই জায়গায় মান ও দিক যদি দুটাই একই হয় তাহলে ওই দুটা ভেক্টরকে আমরা বলি সমান ভেক্টর। দেখো তার মানে দুটা ভেক্টরের যদি মান আর দিক যদি দুটা একই হয় তাহলে আমরা ওই দুটা ভেক্টরকে বলি সমান ভেক্টর। মানে ব্যাপারটা কেমন, ধরো এই জায়গায় এ একটা ভেক্টর, এটার দৈর্ঘ্য দেখো যতটুকু, আমি আরেকটা রশ্মি নিলাম, এটার দৈর্ঘ্য ততটুকু, এটা হলো এ, এটা হলো বি, এর দৈর্ঘ্য আর বি এর দৈর্ঘ্য সমান, তার মানে মান সমান। দৈর্ঘ্য মানে কি মান, এর দৈর্ঘ্য আর বি এর দৈর্ঘ্য সমান, তার মানে এ আর বি এর মান সমান, এটা হলো এ ভেক্টর। এবার দেখো এ এর তীর চিহ্ন যেদিকে, বি এর তীর চিহ্ন সেদিকে, তাহলে দেখো তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মান ও দিক একই, বা মান ও দিক
এই জায়গায় এভাবে আমরা বলতে পারি মান সমান দিক একই, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সমান ভেক্টর। মানে মানও যা দিকও তা, তাহলে আমরা সেটাকে বলবো সমান ভেক্টর। যদি ব্যাপারটা এরকম হয়, যদি দেখো মান সমান থাকলো, মান সমান, এই জায়গায় খেয়াল করো মানটা কেমন, মান সমান, কিন্তু মান সমান কিন্তু এখানে দিক বিপরীত, দিক একই না, দিক হলো বিপরীত, তাহলে আমরা তাদেরকে কি বলি? তাহলে এই ক্ষেত্রে সমান ভেক্টর মানে আমরা কি বলতে পারবো? আমরা এখানে বলতে পারবো যে এ ভেক্টর আর বি ভেক্টর সমান, এ ভেক্টর আর বি ভেক্টর সমান। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর সমান মানে কি? এ ভেক্টর আর বি ভেক্টর সমান অর্থ কি? অর্থ হলো এর মান আর বি এর মান সমান, এর মান আর বি এর মান সমান। দেখো এর মান আর বি এর মান সমান, মান নিয়ে কোনো সমস্যা নেই। আর 2 নম্বর দেখো, যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে তখন তাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? বলো, যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে তখন তাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? আমি ফর এক্সাম্পল দুইটা রশ্মি নিচ্ছি, দেখো এই জায়গায় এই রশ্মিও যেদিকে, ঠিক এই বরাবর মনে করো বি রশ্মিও এই দিক বরাবর আছে। এখন কত কোণ হয়তো তুমি বুঝতেছো না, এই জায়গায় নিলাম, এই বি রশ্মিটাকে এখানে নিলাম, এ এখানেই আছে, বিটাকে এখানে নিলাম। এখন দেখো, এখন হয়তো তুমি বলবা 10 ডিগ্রি, এখন বলবা হয়তো 20 ডিগ্রি, হ্যাঁ, তাহলে 20 ডিগ্রি 10 ডিগ্রি, এখন হয়তো আরো কমে যাবে, কমে গিয়ে বলবা 5 ডিগ্রি। তাহলে এও যেদিকে, বিও যখন সেদিকে থাকবে, একটার উপরে যখন আরেকটা থাকবে, অর্থাৎ দুইটা রশ্মি যখন একই দিকে থাকবে তখন তাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হবে? যখন দুইটা রশ্মি একই দিকে থাকবে তখন রশ্মি দুইটার অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হবে? বলো, 23-এর কচিকাচারা বল। তাহলে যখন দুইটা ভেক্টর একই দিকে থাকতেছে তখন তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 0 ডিগ্রি, তখন তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 0 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টর সমান মানে তাদের মান সমান, এটা কিন্তু এ দ্বারা বুঝাইছে মান, বি দ্বারা বুঝাইছে মান, মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে যদি মান সমান হয় দিক বিপরীত, তাহলে মান সমান দিক বিপরীত। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এই জায়গায় আমি আরেকটা ভেক্টর নিচ্ছি, সেটা হলো কিউ। কিউ, দেখো পি এর দৈর্ঘ্য আর কিউ এর দৈর্ঘ্য কিন্তু সমান, পি এর দৈর্ঘ্য আর কিউ এর দৈর্ঘ্য সমান, কিন্তু তাদের এই জায়গায় দেখো পি যেদিকে কিউ তার বিপরীত দিকে, পি যেদিকে কিউ তার বিপরীত দিকে, তখন এই দুইটা ভেক্টরের নাম হয় বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। তাহলে এই জায়গায় বিপরীত ভেক্টর, এটাকে আমরা কিভাবে লিখবো? অক্ষর দ্বারা। তার মানে এখানে পি ভেক্টর আর এখানে কিউ ভেক্টর, বিপরীত ভেক্টর মানে সামনে একটা মাইনাস, সামনে একটা মাইনাস। তাহলে এক্ষেত্রে আমরা বুঝবো যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে এইটা হলে আমরা তাকে বলি হচ্ছে বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে দেখো পি ভেক্টর আর কিউ ভেক্টর বিপরীত, তাহলে পি ভেক্টর কিউ ভেক্টর বিপরীত, ঠিক আছে। আমরা যদি বলি পি এর মান, এক্ষেত্রে পি এর মান আর কিউ এর মান কেমন? বিপরীত ভেক্টরতে মান সমান হয়, তার মানে পি এর মান আমরা এভাবে দিই, তাহলে আর কনফিউশন তৈরি হবে না। পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান কেমন? সমান। দুইটা ভেক্টরের মান কিন্তু সমান, মান সমান, কিন্তু এই জায়গায় পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই দুইটা রশ্মির মধ্যবর্তী কোণ কত বলো তো দেখি? যখন দুইটা রশ্মি বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? খেয়াল করো, আমি তোমাকে বুঝাই, এটা একটা, এটা একটা, এখন হয়তো কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই জায়গায় আসলে এই রশ্মি কত ডিগ্রি হবে? হয়তো 120 ডিগ্রি হবে। তো একদম যখন বিপরীত দিকে থাকবে, দেখ একটা যেদিকে আরেকটা তার বিপরীত দিকে, একটা যেদিকে আরেকটা তার বিপরীত দিকে, তখন অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি বলতে হবে? তাহলে এক্ষেত্রে আমাদের পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বল? তাহলে আমাদের পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এবার আমরা আরেকটা জিনিস বুঝবো, যদি যদি এর আগের বার কি পাইছিলাম? মান সমান দিক বিপরীত। এবার দিক একই, দিক বিপরীত না, দিক একই থাকবে, দিক একই থাকবে, মান বিপরীত হবে।
তাহলে যদি মান বিপরীত দিক একই হয় তখন আমরা সেটাকে বলি বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। খেয়াল কর, আমি এবার তোকে এই জায়গায় সিম্পলি একটা জিনিস বলবো, দেখি এই জায়গায় বিপ্রতীপ ভেক্টর। আমি ধরে নিলাম এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটার মান কত? এটার মান হলো 5, 5 না ধরো 3, এটার মান হলো 3, এটার মান হলো 3, এটার মান 3, এ ভেক্টরের মান হলো 3। তাহলে এ ভেক্টর, এটা হলো এ ভেক্টর না, এটা আমরা ধরলাম ধরো যে হচ্ছে, আচ্ছা এ ভেক্টর ধরলাম, এ ভেক্টর ধরলাম। এই এ ভেক্টরের মান, এটা এ ভেক্টর, আর এই এ ভেক্টরের মান হচ্ছে আমাদের 3 একক। এ ভেক্টরের মান হচ্ছে 3 একক। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে 3 একক। আমি আরেকটা ভেক্টর নিলাম 3 একক, মানে এইটুকু 1 2 3। খেয়াল করো 1 2 3। আমি আরেকটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে এই পর্যন্ত। আরেকটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে এইটুকু, যেহেতু 1, 1-এরও 3 ভাগের 1 ভাগ, 1-এরও 3 ভাগের 1 ভাগ, তার মানে এটার মান হলো 1/3 একক। এটা হলো বি ভেক্টর। এই বি ভেক্টরের মানটা হচ্ছে, বি ভেক্টরের মানটা হচ্ছে 1/3 একক, 1/3 একক। খেয়াল কর এটার দিক কার দিকে? এ ভেক্টরের দিকে। দেখো এ ভেক্টরের দিক যেদিকে, বি ভেক্টরের দিকও কিন্তু সেদিকে। এ ভেক্টর যেদিকে, বি ভেক্টরের দিক সেদিকে। তার মানে এখানে দিক একই, কিন্তু মান কেমন? বিপরীত। এইটার মান হলো 3, 3-এর বিপরীত কত? 1/3। তার মানে এই দুইটা ভেক্টরের দিক একই কিন্তু মান বিপরীত। একটার মান 3, 3-এর বিপরীত মানে কত? 1/3, আর একটার মান হচ্ছে 1/3। তখন ওই দুইটা ভেক্টরকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। তখন এই দুইটা ভেক্টরকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? তাহলে বলো তো দেখি, দুইটা বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে দুটি বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ, এগুলা এমসিকিউতে আসবে কিন্তু। দুটি বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? দুইটা বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। দুইটা বিপ্রতীপ ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। ফার্স্ট অফ অল আমি এখানে তোমাকে আমি একটা এক্সাম্পল দেব। ধরো 5i, আমি এখন এটা পড়াই নাই, তো এখানে 5 দ্বারা বুঝাইছে ভেক্টরের মান, এটা দ্বারা বুঝাইছে মান, আর i দ্বারা বুঝাইছে দিক। এখন i দ্বারা কিভাবে দিক বুঝায় একটু পরে আমি ক্লিয়ার করব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ভাইয়া তো আছে, আমি একদম ক্লিয়ার করব। তাহলে এটার বিপ্রতীপ ভেক্টর কোনটা হবে? এই ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর। তাহলে এই ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর কোনটা হবে? তাহলে আমার কি একই থাকবে? দিক একই থাকবে, দিক একই থাকবে। তার মানে দিক i, দিক i থাকবে, দিক i থাকবে। দেখো দিক i থাকবে, কিন্তু মান কি হবে? বিপরীত হবে। তাহলে 5-এর বিপরীত কত? 1/5। তার মানে 5i এর বিপ্রতীপ ভেক্টর হচ্ছে 1/5i। তাহলে 5i এর বিপ্রতীপ ভেক্টর হচ্ছে 1/5i। তাহলে একটু আমাকে বলো তো দেখি 7i এর বিপ্রতীপ ভেক্টর কত? 7i এর বিপ্রতীপ ভেক্টর কত? 7i এর বিপ্রতীপ, 7i এর বিপ্রতীপ ভেক্টর কত? 1/7i। এখন আমরা যদি বলি যে এখানে 5i এর বিপরীত, 5i এর বিপরীত ভেক্টর, 5i এর বিপরীত ভেক্টর, 5i এর বিপরীত ভেক্টর কত হবে? 5i এর বিপরীত ভেক্টর, আইটা যে দিক একটু পরে আমি ক্লিয়ার করব, সমস্যা নেই, টেনশন নাই। কেমন দিক এটা আমি ক্লিয়ার করব। তাহলে 5 হলো মান, i হলো দিক। তাহলে বিপরীত ভেক্টর কোনটা? বিপরীত ভেক্টর হলো মান সমান। তার মানে 5i এর বিপরীত হবে, এখানে কি হবে? তাহলে মান সমান হবে। তার মানে মান 5ই থাকবে, মান 5ই থাকবে, কিন্তু দিক বিপরীত হবে। তাহলে দিক আগে ছিল i, তাহলে এখন বিপরীত হবে মানে হচ্ছে -i, -i। তার মানে 5i এর বিপরীত ভেক্টর হচ্ছে -5i, -5i। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছিস কিনা? তাহলে বলতো দেখি 4i এর বিপরীত ভেক্টর কোনটা? 4i এর বিপরীত, 4i এর বিপরীত ভেক্টর। তাহলে এখানে বিপরীত ভেক্টর আর বিপ্রতীপ ভেক্টর কিন্তু এক না। 4i এর বিপরীত ভেক্টর,
বলো। তাহলে 4i এর বিপরীত ভেক্টর হবে কত? 4i এর বিপরীত ভেক্টর হবে -4i। কিন্তু আমি যদি 4i এর বিপরীত বলতাম, তাহলে 4i এর বিপরীত আমরা বুঝলাম। তাহলে 4i এর বিপরীত যদি বলতাম, 4i এর বিপরীত, তাহলে आंसर কত হইতো? 4i এর বিপরীত ভেক্টর। তাহলে 4i এর বিপরীত ভেক্টর কত হইতো? মিশাই দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ কোশ্চেন হবে। এমসিকিউ আছে, তারপরে সিকিউ আছে, এখান থেকে বেসিক্যালি এমসিকিউ প্রশ্ন হবে। আর আমাদের সামনের পড়াগুলা পড়ার জন্য এই জিনিসগুলা কাজে লাগবে। আমরা আরো কিছুক্ষণ পড়বো। তাহলে এরপরে আমরা পড়বো হচ্ছে নাল ভেক্টর, বা এটা ইংরেজি নাম হলো, বাংলা নাম হলো শূন্য ভেক্টর। এরপরে আমরা পড়বো সঠিক ভেক্টর। ইংরেজি নাম হলো রাইট ভেক্টর, সঠিক ভেক্টর। তো এখানে শূন্য ভেক্টর কোনটা? যার মান শূন্য। তাহলে যার মান শূন্য সেটা হলো শূন্য ভেক্টর। আর সঠিক ভেক্টর কোনটা? যার মান শূন্য নয়। যার মান শূন্য নয় সেটাই হলো সঠিক ভেক্টর। তাহলে মান শূন্য নয় হলেই আমাদের সেটা সঠিক ভেক্টর হয়। এবার এই জায়গায় আমরা যদি বলি এই বোর্ডের উপরে যে কোনো বস্তুর অবস্থান আমি বের করব। এটা একটা বোর্ড, বোর্ডের উপরে যে কোনো একটা বস্তুর অবস্থান আমি নির্ণয় করতে চাই। তাহলে খেয়াল করো, আমি এই পয়েন্টের সাপেক্ষে এই বোর্ডের মধ্যে যে কোনো পয়েন্টকে আমি সংজ্ঞায়িত করতে পারবো। ধর আমি এই পয়েন্টে যাইতে চাই, এখানে যাইতে চাই, তাহলে এই পয়েন্টটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? আচ্ছা, আমি আরো সিম্পলি বুঝাই। ধরো এই জায়গায় একটা বস্তু, তখন আমি বলবো এই পয়েন্টকে কিভাবে সংজ্ঞায়িত করবো এটা আগে বলি। এখান থেকে আমি একটা লম্ব আঁকবো। আমরা এটা এসএসসি তে পড়ছি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই পর্যন্ত দূরত্বটা হলো x, এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে y, তার এই বিন্দুর অবস্থানটা হলো x, y। দেখো, তাহলে এই জায়গায় বোর্ডের উপরে যে কোনো বিন্দুকে চিত্রায়িত করতে কয়টা স্থানাঙ্ক লাগতেছে? দুইটা অক্ষ লাগতেছে, একটা হলো x অক্ষ আর একটা হলো y অক্ষ। একটা x অক্ষ আর একটা y অক্ষ। কিন্তু দেখো তো, যদি আমি এই বিন্দুটাকে চিত্রায়িত করতে চাইতাম, এটাকে যদি চিত্রায়িত করতে চাইতাম এই অবস্থানটাকে, তাহলে কয়টা জিনিস লাগতো? x অক্ষ বরাবর কত, y অক্ষ বরাবর কত, z অক্ষ বরাবর কত। x অক্ষ বরাবর কত, y অক্ষ বরাবর কত, z অক্ষ বরাবর কত। তাহলে আমার এখানে কয়টা মান লাগতেছে? সবাই আমাকে বলো। তাহলে এই কলমের অবস্থান নির্ণয়ের জন্য x অক্ষ বরাবর কত দূরে, y অক্ষ বরাবর কত দূরে, z অক্ষ বরাবর কত দূরে, কয়টা মান লাগতেছে? তিনটা মান লাগতেছে। তিনটা মান লাগতেছে, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। তাহলে এটা হলো x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, আর এইটা হলো আমাদের z অক্ষ। তাহলে আমাকে একটু বলো তো, অক্ষগুলা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? অক্ষগুলা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? দেখো, x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। y অক্ষ আর z অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা হলো z অক্ষ, কলমটা z অক্ষ। y অক্ষ আর z অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। x অক্ষ আর z অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছিস কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছিস কিনা? তা এই জায়গায় এটা হলো পরস্পর 90 ডিগ্রি। ধর আমি এবার তিনটা 4 একক মানের দুইটা ভেক্টর কল্পনা করি, বা 4 একক মানের দুইটা না, আমি তিনটা ভেক্টর কল্পনা করি। সাপোজ এখানে 4 একক মানের এইটা 4 একক না, 5, 1, 2, 3, 4,
5 ঠিক আছে 1 2 3 4 5 এখন এই যে ভেক্টরটা এটার দৈর্ঘ্য 5 এই জায়গায় দেখ খেয়াল কর এটার দৈর্ঘ্য 5 এটার দৈর্ঘ্য 5 কিন্তু দুইটা কি সেম ভেক্টর আমি একটা লাল কালিতে দেখাই দুইটা কি সেম ভেক্টর নাকি বলতো দুটার দৈর্ঘ্যই 5 এটাও 5 এটাও 5 একটা x অক্ষের ধনাত্মক দিকে আর একটা y অক্ষের ধনাত্মক দিকে x অক্ষের ধনাত্মক দিকে আর একটা হলো y অক্ষের ধনাত্মক দিকে তাহলে দুটার মানে কি সেম দুইটা কি সেম ভেক্টর আবার 1 2 3 এইটার মানও 5 এটার দৈর্ঘ্য 5 দেখো এটার দৈর্ঘ্য আমাদের 5 এটারও আমাদের দৈর্ঘ্য হলো 5 সবগুলার দৈর্ঘ্য 5 কিন্তু তিনটা কি সেম ভেক্টর তিনটা কিন্তু আমাদের সেম ভেক্টর না আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের a ভেক্টর এটা হচ্ছে আমাদের b ভেক্টর এটা হচ্ছে আমাদের c ভেক্টর তাহলে তিনটা সেম ভেক্টর না এখন এই কারণে আমার এই যে এই ভেক্টরগুলোকে আলাদা আলাদা করার জন্য তিনটার মানই 5 এটার মানও 5 এটার মানও 5 এটার মানও 5 তাহলে এইটা কোন দিকে বোঝানোর জন্য আমরা তিনটা একক ভেক্টর কল্পনা করি তার আগে আমরা একক ভেক্টর সম্পর্কে কথা বলি একক ভেক্টর হচ্ছে একক ভেক্টর ইংরেজি হচ্ছে ইউনিট ভেক্টর হচ্ছে যার মান 1 একক যার মান 1 একক এখন খেয়াল করো a ভেক্টরের মানটাও 5 a ভেক্টরের মানটাও আমাদের 5 b ভেক্টরের মানটাও আমাদের 5 এখন কোনটা কোন দিকে এটা বোঝানোর জন্য আমরা তখন একটা কাজ করি x অক্ষের দিকে একক ভেক্টর এটাকে তখন আমরা প্রকাশ করি হচ্ছে i দ্বারা তাহলে i দ্বারা বুঝলে আমরা i লেখা থাকলে বুঝবো সেটা হলো x অক্ষের দিকে y অক্ষের দিকে একক ভেক্টর এটা হলো আমাদের j মানে ছোট হাতের j তার উপর ক্যাপ z অক্ষের দিকে একক ভেক্টর তার মানে হলো k ক্যাপ তাহলে আমাকে একটু বলো তো দেখি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এগুলা সবগুলোর মান কত যে এগুলো সবগুলোর মান 1 একক তাহলে দেখো আমাদের a ভেক্টর লেখার জন্য মানও লাগবে দিকও লাগবে তাহলে a ভেক্টরের মান হলো 5 কিন্তু এটা কার দিকে এটা হচ্ছে আমাদের x অক্ষের দিকে তার x অক্ষের দিকে একক ভেক্টর মানে কত i তার মানে a ভেক্টরটা হচ্ছে 5i সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা তাহলে 5 দ্বারা বুঝাইলাম আমরা মান আর i দ্বারা বুঝাইলাম সেটা হলো x অক্ষের পজিটিভ দিকে i দ্বারা আমরা এটা বুঝলাম x অক্ষের পজিটিভ দিকে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা এখন যেমন বি ভেক্টর সমান কত তাহলে বি ভেক্টর এটা তো একটা ভেক্টর তাহলে এটাকে কি দিতে হবে মানও লিখতে হবে দিকও লিখতে হবে মান দিক দুটাই লিখতে হবে তাহলে বি ভেক্টরের মান কত 5 এটা কোন দিকে y অক্ষের দিকে তাহলে y অক্ষের দিকে এটা আমরা কিভাবে বুঝাবো তাহলে y অক্ষের দিকে হচ্ছে এটা হলো j তাহলে এইটা হচ্ছে আমাদের j তাহলে এই জায়গায় খেয়াল করো আমি যদি খেয়াল করি দেখো এই পয়েন্টটা আমরা সি ভেক্টর সমান কি লিখতে পারবো দেখো সি ভেক্টর সমান কি লিখতে পারবো সি ভেক্টরটা x অক্ষের দিকে 1 2 3 তার মানে x অক্ষের দিকে 3 একক দূরে তার মানে এটা হলো 3i x অক্ষের দিকে 3 একক দূরে এই কারণে আমরা এটা লিখলাম 3i আর y অক্ষের দিকে 1 2 3 4 y অক্ষের দিকে সে কত একক দূরে 1 2 3 4 মানে 4 একক দূরে কেমন 4 y অক্ষের পজিটিভ দিকে তার মানে এটা হলো 3i প্লাস 4j 3i y অক্ষের দিকে তার মানে কি 4j তার মানে আমি এই দিকে না হয়ে
আমরা যদি খেয়াল করি আরেকটা ভেক্টর চিন্তা করি 1 2 3 4, ধর এই পর্যন্ত এই জায়গায় এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর যেটার নাম হলো ডি, এটা হলো আমাদের ডি ভেক্টর। তাহলে ডি ভেক্টর সমান আমরা কি বলতে পারবো? ডি ভেক্টর সমান আমরা কি বলতে পারবো? দেখো ডি ভেক্টর সমান আমরা কি বলতে পারবো? ডি ভেক্টর দেখো আমরা জানি এই দিকে এক্স অক্ষের মান প্লাস, এই দিকে এক্স অক্ষের মান হলো মাইনাস, এক্স এর মান হলো মাইনাস, ওয়াই অক্ষের মান প্লাস, নিচের দিকে ওয়াই অক্ষের মান হলো মাইনাস, নিচের দিকে ওয়াই অক্ষের মান হলো মাইনাস। তাহলে দেখো এই জায়গায় ডি ভেক্টর সমান, তার এক্স অক্ষের দিকে মান কত? 1 2 3, তার মানে এক্স অক্ষের দিকে মান হলো 3, এক্স অক্ষের পজিটিভ দিকে, তার মানে 3i। কেমন 3i? পজিটিভ 3i। কিন্তু ওয়াই অক্ষের দিকে 1 2 3 4, তার মানে মান হলো 4। কিন্তু ওয়াই অক্ষের দিকে এই কারণে হলো জে, কিন্তু ওয়াই অক্ষের কোন দিকে? নেগেটিভ দিকে, তার মানে 3i মাইনাস 4j। সবাই বুঝতে পারছে কিনা? তাহলে এইটা হবে 3i মাইনাস 4j। তাহলে তুমি খেয়াল করো 1 2 3, তাহলে এই বিন্দুটা যদি চিন্তা করি, এই বিন্দুটা যদি চিন্তা করি, এটা যদি আমাদের ই ভেক্টর হয়, তাহলে ই ভেক্টর সমান আমরা কি বলতে পারবো বলো তো দেখি? ই ভেক্টর সমান আমরা কি বলতে পারবো? তাহলে এই দিক বরাবর দেখো 4, এই দিক বরাবর হচ্ছে আমাদের 3, তাহলে ই ভেক্টর, তাহলে এইটা হচ্ছে আমাদের ই ভেক্টর। তাহলে ই ভেক্টর সমান আমরা কি বলতে পারবো? সবাই উত্তর করো। তাহলে এটা সমান বলতে পারবো 3 এক্স অক্ষের দিকে i, কিন্তু নেগেটিভ দিকে, ওয়াই অক্ষের দিকে হলো 4, ওয়াই অক্ষের দিকে তাই j, তাহলে মাইনাস 3i মাইনাস 4j। তাহলে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা বলো?